মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছি আমি রিজওয়ান কাদের। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সঙ্গে যুক্ত আছেন লুনা নূর, সম্পাদক কেন্দ্রীয় কমিটি সিপিবি, এবং মোহাম্মদ আব্দুল কাদের জিলানী, সভাপতি বাংলাদেশ শ্রমজীবী পার্টি বিএসপি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। দর্শক, বিজয়ের গৌরব আর সম্ভাবনাময় তারুণ্য এই পর্বের আলোচনায় বাংলাদেশে আমরা আলোচনা করব। তবে তার আগে চলুন এক নজরে জেনে নেই আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো। লাল সবুজ পতাকা উড়িয়ে উল্লাস করার দিন উৎসব আনন্দে উদযাপন করেছে বাংলাদেশের সর্বস্তরের মানুষ। সাধারণত বিজয়ী হওয়া আনন্দের, তবে মরণপণ লড়াই করে সশস্ত্র যুদ্ধে শত্রুকে পরাজিত করে দেশের স্বাধীনতা অর্জনের যে বিজয়, তার কোনো তুলনা নেই। জাতির জন্য এটি একটি চির গৌরবময় অবিস্মরণীয় একদিন। স্বাধীন জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশ ও পৃথিবীর মানচিত্রে সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের আলোকোজ্জ্বল দিন। তবে একই সঙ্গে দিনটি গভীর বেদনারও। দেশ জাতিকে পরাধীনতার নিগড় মুক্ত করতে অকাতরে জীবন উৎসর্গ করেছিলেন বাংলা মায়ের বীর সন্তানেরা। অগণিত মা বোন তাদের সম্ভ্রম হারিয়েছেন, জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে অপরিমেয়। কৃতজ্ঞ জাতি এই বিজয়ের আনন্দের দিনে গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করেছে আত্মদানকারী সেই শহীদদের, স্মরণ করেছে সব বীর মুক্তিযোদ্ধাকে। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে, সেই টাকা এখন দেশে গোলযোগ সৃষ্টির কাজে, সংহতি বিনষ্টের কাজে ব্যবহার করা হচ্ছে। সোমবার মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড তার এই ভাষণ সরাসরি সম্প্রচার করেছে। গত আগস্ট মাসে দায়িত্ব নেয়ার পর জাতির উদ্দেশ্যে এটি ছিল তার তৃতীয় ভাষণ। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এই পরিস্থিতিতে জাতীয় ঐক্য অটুট রাখতে সবাইকে সচেতন থাকতে হবে। ভাষণে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তিনি বাংলাদেশের দল মত জাতি ধর্ম বর্ণ বয়স নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছেন। শক্তিশালী স্বৈরাচারী সরকারকে জাতীয় ঐক্যের মাধ্যমে হটাতে পেরেছি জানিয়ে তিনি বলেন, তারা এখনো সর্বশক্তি দিয়ে জাতিকে বিভক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, সাম্প্রদায়িক রাজনীতির মাধ্যমে জাতীয় ঐক্যকে নস্যাৎ করতে চাচ্ছে, একের প্রতি অন্যের বিষ উগরে দিতে চাচ্ছে। তাদের এই হীন প্রচেষ্টাকে কোনোভাবেই সফল হতে না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এরও বাইরে রয়েছে, জাতীয় ঐক্য সুসংহত করতে কর্মসংস্থানের উপর গুরুত্ব আরোপ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জবাবদিহিমূলক সরকার ও কার্যকর সংসদই জনগণের রাজনৈতিক শক্তি রক্ষা করতে পারে। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তারেক রহমান বলেন, বৈষম্য ও বিভাজন মুক্ত বাংলাদেশ গড়তে এই ঐক্যকে কাজে লাগাতে হবে। আমাদের সবার মনে রাখতে হবে, জনগণের ক্ষমতায়ন ছাড়া জাতীয় ঐক্য শক্তিশালী বা টেকসই হতে পারে না। তারেক রহমান আরও বলেন, নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি সংসদ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ, যা রাষ্ট্র ও সমাজ উভয় ক্ষেত্রেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ভিত্তি হিসেবে কাজ করে। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের রাজনৈতিক শক্তি সত্যিকার অর্থে তখনই সুরক্ষিত হয় যখন জবাবদিহিমূলক সরকার ও কার্যকর সংসদ মিলেমিশে কাজ করে। এর বাইরেও আলোচনার বিষয়বস্তু হতে পারে এমন একটি ঘটনা হচ্ছে, কোনো বিশেষ দলকে একটি মন্তব্য করেছেন, কোনো বিশেষ দলকে ক্ষমতায় বসানোর উদ্দেশ্যে নির্বাচন নিয়ে কালক্ষেপণ করলে অন্তর্বর্তী সরকারের জন্য তা ভয়াবহ পরিণতি বয়ে আনবে বলে সতর্ক করেছেন এবং মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। সোমবার রাজধানীর বনানীতে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক র্যালিতে অংশ নিয়ে তিনি এই হুঁশিয়ারি করেন। পার্থ বলেন, নির্বাচন নিয়ে কালক্ষেপণের কোনো সুযোগ নেই। কোনো দলকে ক্ষমতায় আনার জন্য যদি বর্তমান সরকার পরিকল্পিত বিলম্ব করে, তাহলে 17 মিনিটেই সরকারের পতন ঘটবে। তিনি আরও বলেন, স্বাধীনতা অর্জিত হলেও দেশের মানুষ এখনো মুক্তির স্বাদ পায়নি। তার মতে, ভালো মানুষ এবং সৎ নেতৃত্ব ছাড়া রাজনীতিতে কোনো সংস্কার সম্ভব নয়। এ সময় তরুণ প্রজন্ম ও শিক্ষিত প্রজন্মের রাজনীতিতে এগিয়ে আসার তরুণ প্রজন্মের পাশাপাশি শিক্ষিত মানুষদের রাজনীতিতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে পার্থ বলেন, 17 বছর পর এবার স্বাধীনভাবে বিজয় দিবস পালনের সুযোগ এসেছে, এই সুযোগ আর নষ্ট হতে দেয়া যাবে না।
এর বাইরেও রয়েছে বঙ্গবন্ধু জাদুঘর পোড়ানো সবচেয়ে বড় অন্যায় হয়েছে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। সোমবার সকাল 10:30টার দিকে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে ৭১ শহীদদের শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, যারা বাংলাদেশের অর্ধেকটা পুড়ে জ্বলে ছারকার হয়ে যেত, কিন্তু বঙ্গবন্ধু জাদুঘর পোড়া মানে অসভ্যতার শেষ সীমায় আমরা পৌঁছে গেছি। যারা আজকের সরকারে আছে, অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে তিনি বলেছেন, আন্দোলনে সফল হয়েছে তারা এর সঙ্গে নেই, এ কথা তাদের বলা উচিত ছিল এবং দুঃখ প্রকাশ করা উচিত ছিল। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আরো বলেন, আমরা প্রায় সব সময় ইতিহাস বিকৃত করার চেষ্টা করি এবং করে এসেছি। যখন যে ক্ষমতায় থাকে সে ইতিহাসের মহানায়ক সাজতে চায়, কিন্তু সেটা পরে যেটি আর পরে সত্য বলে প্রমাণিত হয় না। অতীতকে ভুলে গেলে বর্তমান যেমন নিপতিত হবে, ভবিষ্যৎ হবে অন্ধকার। তিনি একটি কথাই বলতে চেয়েছেন, সেটি হলো স্বাধীনতাকে মূল্য দিতে হবে, স্বাধীনতার বীর সৈনিকদের মূল্য দিতে হবে, শহীদদের মূল্য দিতে হবে, স্বাধীনতার নেতাদের মূল্য দিতে হবে। তাদের অস্বীকার করে আমাদের ভবিষ্যৎ অন্ধকার ভালো হবে না। এক্ষেত্রে বঙ্গবন্ধুকে কোনো মতেই অস্বীকার করা কাম্য নয় বলে তিনি মন্তব্য করেছেন। এরপরে আরও একটি আলোচিত খবর হতে পারে, যেটি হচ্ছে গুম কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদন। গুমের শিকার ব্যক্তিদের আটকে রাখা হতো এমন 8টি বেশি গোপন বন্দিশালা শনাক্ত করেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন, যাদের ভাষ্যমতে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর অর্থাৎ ডিজিএফআই, র্যাব ও পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের মতো সংস্থাগুলো এসব গোপন বন্দিশালা পরিচালনা করত। দেশ জুড়ে এসব গোপন বন্দিশালায় গুমের শিকার ব্যক্তিদের আটকে রাখা হতো। এর পাশাপাশি গুমের শিকার ব্যক্তিদের কাউকে সাধারণ বন্দীদের সঙ্গেও আটকে রাখা হতো। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। কমিশন গত শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে প্রতিবেদনটি জমা দেয়। প্রতিবেদনে বলা হয়, গুমের ঘটনায় কমিশনে এই পর্যন্ত 1676টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে 758টি অভিযোগ যাচাই বাছাই করা হয়েছে। এই ছিল মোটামুটি আলোচ্য বিষয়গুলো। আমি শুরুতেই চলে যেতে চাই মোহাম্মদ আব্দুল কাদের জিলানী, সভাপতি বাংলাদেশ শ্রমজীবী পার্টি বিএসপি। আপনার কাছে আমি শুরুতেই জানতে চাইব যে পরিবর্তিত প্রেক্ষাপটে মহান বিজয় দিবস উদযাপন করছে বাংলাদেশের সর্বস্তরের মানুষ। একজন নাগরিক হিসেবে, একজন জনপ্রতিনিধি হিসেবে আপনার প্রত্যাশা আমরা জানতে চাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমার সম্প্রচার এবং আমাদের অনুষ্ঠান প্রচারণের সবাইকে ধন্যবাদ। আজকে মহান বিজয় দিবসে আমাকে আমন্ত্রণ জানাতে আসলে আমি নিজের থেকে অনেক গর্ববোধ করছি যে আজকে মহান বিজয় দিবসে আমি কিছু স্বাধীনভাবে কিছু কথা বলতে পারবো, যা আমার দর্শক এবং জনগণের উদ্দেশ্যে, বাংলাভাষীর উদ্দেশ্যে। আসলে আমাদের এই বাংলাদেশ যে ব্রিটিশদের কাছ থেকে যখন আমরা মুক্তি লাভ করেছিলাম, তৎকালীন পূর্ব বাংলা নামে আমরা পরিচিত ছিলাম। আচ্ছা, মানুষের মাঝে এই স্বাধীনতার সচেতন বীজ বপন হয় 1952 সালের সেই ভাষা আন্দোলনের মাধ্যমে। এরপর 1962 সালের শিক্ষা আন্দোলন, 1966 সালের 6 দফা, 1969 সালের 11 দফা ও গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের এই দেশটির যে বিজয় অর্জনের মানুষের যে জয়লাভ, যে সংখ্যাগরিষ্ঠতা শুরু হয়। তো 1970 সালে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেও বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ নির্বাচনে জয়লাভ করেও গদিতে বসতে পারে নাই। পাকিস্তানদের বিভিন্ন তালবাহানা, পাকিস্তানিদের ষড়যন্ত্র শুরু হয়েছিল। এরপর 1971 সালের 25শে মার্চে সেই কালো রজনীতে আমাদের ইতিহাসের বর্বরচিত ঘটনাকে কালো অধ্যায়, কালো রজনীতে পাক হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে বর্বরতা চালায়। এর মাঝে শুরু হয়ে যায় আমাদের মুক্তিযুদ্ধ। 1971 সালের 16 ডিসেম্বর আমরা পেয়েছি দীর্ঘ 9টি মাস পর যুদ্ধ চালিয়ে কত শহীদের রক্তের বিনিময়ে, মা বোনের ইজ্জতের সর্বমূল্যের বিনিময়ে আমরা পেয়েছি একটি লাল সবুজের পতাকা, যেখানে সৃষ্টি হয়েছে পৃথিবীর মানচিত্রে
বাংলাদেশ নামে একটি ছোট্ট ভূখণ্ড মানচিত্রে আমরা স্থান লাভ করেছি। আমাদের সেই বিজয় দিবসের আজ সত্যি গর্বের সহিত বলতে ইচ্ছা করছে যে আমরা 1971-এর সেই 16ই ডিসেম্বরে বিজয় আনন্দে উপলব্ধি করতে পারিনি। আমার বয়স, আমি তখন জন্মগ্রহণই করিনি। 1971-এ সেই মুক্তিযুদ্ধের যোদ্ধাদের প্রতি, শহীদদের প্রতি, মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, তারা যেভাবে এই লাল সবুজের পতাকা আমাদের মানচিত্রকে রক্ষা করে আমাদের দেশ বিজয় অর্জন করেছে, সেই 1971 দেখিনি, কিন্তু 2024 সালের 5ই আগস্ট বিজয় আমরা দেখেছি। আমরা তরুণ, আমরা এই তরুণের মাধ্যমে 1971-এর মুক্তিযুদ্ধর বিজয় বাবা মা, আত্মীয় স্বজন, মুরব্বী, জ্ঞানী গুণীজনের কাছে শুনেছি যে রক্তক্ষয়ী সংগ্রামী যুদ্ধের মাধ্যমে আমাদের দেশটি স্বাধীনতা অর্জন করেছিল। ঠিক তদ্রূপ 5ই আগস্ট আমরা আরেকটি বিজয় অর্জন করেছি। যে বিজয় আমাদের দীর্ঘতম 16টি বছর যে ক্লান্তে আমরা ছিলাম, যে দুর্যোগে ছিলাম, যে বাকরুদ্ধকর অবস্থায় ছিলাম, যে পরিস্থিতির মধ্যে ছিলাম, আমরা আসলেই স্বাধীনতা অর্জন করার পরও স্বাধীনভাবে চলাফেরা করতে পারিনি, স্বাধীনভাবে কথা বলতে পারিনি, স্বাধীনভাবে কলমে লিখতে পারিনি, স্বাধীনভাবে টিভি মিডিয়াগুলো প্রচারণা চালাইতে পারিনি। সেই 16 বছরের পর আমরা 5ই আগস্ট 2024 দেখেছি। এই 2024 আমরা যেমন নতুন বাঙালি, নতুন ভাবে এই বাঙালি 18 কোটি মানুষ আমরা যে স্বাধীনতা পেয়েছি, এই 5ই আগস্টের পরে আমাদের যে তরুণরা যে স্বাধীনভাবে নতুন ভাবে যে একটি মানচিত্র গঠনের লক্ষ্যে যে দেশ পরিচালনার জন্য বর্তমান তত্ত্বাবধানকালীন সরকার যে দায়িত্ব নিয়েছে, সেই দায়িত্বটাকে সুদৃঢ়ভাবে এবং সফলতার সহিত সেটি পালন করতে হবে। আব্দুল কাদের জিলানী, আমি আপনার কাছে আবারও ফিরে আসবো এই প্রসঙ্গে, তবে তার আগে আমি একটু যেতে চাইবো লুনা নূর আপনার কাছে, সম্পাদক কেন্দ্রীয় কমিটি সিপিবি। এই আপনার কাছে আমি প্রশ্ন করার আগে একটি রেফারেন্স আনতে চাই। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন জানিয়েছেন, মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার অপচেষ্টা এবং স্বাধীনতা বিরোধীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে, তিনি জানিয়েছেন সিপিবির পক্ষ থেকে। আপনি একটু আপনার দলের অবস্থান এবং আজকের দিনে বিজয় দিবসের প্রত্যাশার কথা আমাদেরকে জানাবেন। লুনা নূরের সঙ্গে আমরা সংযোগ, শোনা যাচ্ছে আমার কথা? জি, এবার শোনা যাচ্ছে। জি, আচ্ছা, শুভেচ্ছা সকলকে। আমি শুরুতেই আজকে মহান বিজয় দিবস, 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে যাদের আত্মদানের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং আমার পার্টির পক্ষ থেকে। এই বিজয় দিবসে একটি নতুন প্রেক্ষিতে আজকে বাংলাদেশে মানুষ বিজয় দিবস পালন করছে। আপনারা জানেন যে একটা স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র গণ অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতনের পরে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে আজকে বাংলাদেশের মানুষ বিজয় দিবস পালন করছে। আপনি যেমনটি বলছিলেন আপনার প্রশ্নে, যে আমাদের পার্টির সাধারণ সম্পাদকের বিবৃতি দিয়ে যে উনি বলেছেন যে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা করা হচ্ছে, এটি আমাদের খুব শক্ত অবস্থান। আমরা খুব সুস্পষ্ট করে বলতে চাই, স্বাধীনতার 53 বছরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে চেতনা নিয়ে লক্ষ লক্ষ মানুষ যুদ্ধ করেছে, প্রাণ দিয়েছে, সেই চেতনাকে ধারণ করে এমন কোন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, সমাজ ব্যবস্থা আমাদের দেশে এখনো প্রতিষ্ঠিত হয়নি। উপরন্তু কেউ কেউ মুক্তিযুদ্ধকে অস্বীকার করার চেষ্টা করেছে, কেউ কেউ মুক্তিযুদ্ধের ইতিহাসকে অপব্যবহার করেছে, দলীয় প্রয়োজনে নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য মুক্তিযুদ্ধকে তারা অপব্যবহার করেছে, একদলীয় করেছে, একজনকে গ্লোরিফাই করার মাধ্যমে, একটি দলকে শুধুমাত্র গ্লোরিফাই করার মাধ্যমে তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেছে। অন্যদিকে আরেকটি দল মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরলে তাদের আরো অনেকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরলে তাদের হয়তো অনেকের অবস্থান বিতর্কিত হবে এবং 1971 সালে যারা আমাদের মুক্তিযুদ্ধের সুস্পষ্ট বিরোধিতা করেছিল, জামাত ইসলাম, ইসলামী ছাত্র সংঘ, ছাত্র শিবির, তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে, মুক্তিযুদ্ধের সেই সময়ের যে চেতনা, যে উন্মাদনা, যে প্রয়োজনীয়তা, মানুষের যে অনুভূতি, মানুষের যে উপলব্ধি, মানুষের
যে অঙ্গীকারের জায়গা থেকে আমরা মুক্তিযুদ্ধ করেছি বাংলাদেশের মানুষ, সেটিকে বিকৃত করে ভিন্ন ভাবে জাতির সামনে উপস্থাপনের চেষ্টা করে আসছে। আমাদের পার্টির অবস্থান খুব পরিষ্কার, মুক্তিযুদ্ধের সঠিক চেতনা হচ্ছে, একটু আগে বক্তা বলছিলেন যে 70-এর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও তা আমাদের হাতে ক্ষমতা, বাংলাদেশের মানুষের হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়নি। কাজে মুক্তিযুদ্ধের সুস্পষ্ট চেতনা হচ্ছে ভোটাধিকারের লড়াই, মুক্তিযুদ্ধের সুস্পষ্ট চেতনা হচ্ছে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ। আপনারা জানেন সাম্প্রদায়িকদের ভিত্তিতে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে কিরকম বিভেদ তৈরি করা হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনার সুস্পষ্ট উপাদান হচ্ছে অর্থনৈতিক বৈষম্য, দুর্নীতি, লুটপাটের বিরুদ্ধে। কারণ আমাদের সম্পদ লুটপাট করে নিয়ে পশ্চিম পাকিস্তানে সেখানে তাদেরকে সম্পদশালী করা হয়েছিল। কাজে এই সকল বিষয়কে প্রতিষ্ঠিত করতে হলে মুক্তিযুদ্ধের সঠিক চেতনাকে প্রতিষ্ঠা করতে হবে, কিন্তু সেটা না করে কোন কোন দল শুধুমাত্র নিজেদের বয়ানে মুক্তিযুদ্ধের একটি বয়ান বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরেছে, কেউ ইতিহাসকে বিকৃত করেছে, কেউ অপব্যবহার করেছে, যার কারণে আজকে স্বাধীনতার 53-54 বছরও বাংলাদেশের মানুষ স্বাধীনতার সুফল ভোগ করতে পারছে না। আমরা একটি নতুন বাংলাদেশে একটি গণতান্ত্রিক স্বপ্ন নিয়ে, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে লড়াই করছে। আমরা মনে করি যে বিজয় দিবসে সেই অঙ্গীকার আরো সুস্পষ্ট হয়েছে। লুনানুর, এই প্রসঙ্গেই আপনার কাছে আমি আরেকটি রেফারেন্স টেনে একটি প্রশ্ন করতে চাইবো, সেটি হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে বলেছেন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে যে দেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে সেই টাকাই দেশে গোলযোগ সৃষ্টির কাজে, সংহতি বিনষ্টির কাজে ব্যবহার করা হচ্ছে। এই বিষয়ে আপনার অভিমত জানতে চাইবো। আপনি যে নতুন বাংলাদেশ গড়ার কথা বলছেন, পরিবর্তিত পরিস্থিতিতে তারুণ্য নির্ভর একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া, সেই একটি লম্বা কিন্তু সময়ের ব্যাপার। তো এর মধ্যে যে এই যে প্রধান উপদেষ্টা যে অভিযোগটা করেছেন যে পতিত সরকার বা স্বৈরশাসক তারা যে লোপাটের মাধ্যমে যে বিপুল পরিমাণ অর্থ, সেই অর্থ দিয়েই এখন দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে, তো জাতি হিসেবে ঐক্যবদ্ধ থাকার জন্য কি করণীয় সাধারণ মানুষের, এবং আপনারা রাজনীতিবিদরা যারা রয়েছেন, জনপ্রতিনিধি যারা রয়েছেন, তাদেরও বা কি করণীয় রয়েছে? একটি কথা খুব পরিষ্কার, উনি যখন রাষ্ট্রের ক্ষমতায় রয়েছে, রাষ্ট্রের মানে সরকার পরিচালনার প্রধান দায়িত্বে রয়েছেন, উনি যখন একটি কথা বলবেন সেটি নিশ্চয়ই সুস্পষ্ট প্রমাণ এবং যুক্তি জাতির সামনে হাজির করতে উনি বাধ্য। উনি যদি মনে করেন যে ওনার কাছে সুস্পষ্ট প্রমাণ রয়েছে, ডকুমেন্টস রয়েছে, তাহলে এটি জাতির সামনে প্রমাণ করতে হবে, হাজির করতে হবে। আরেকটি কথা হচ্ছে যে আসলে তো বাংলাদেশের কোটি কোটি টাকা লুট হয়ে গিয়েছে, জনগণের কষ্টের টাকা লুট হয়ে গিয়েছে, এবং সেই লুটপাট তন্ত্রের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের মানুষের ক্ষোভটা তীব্র ছিল। এবং সেই লুটের টাকা যারা লুট করেছে তাদের যাতে তার বিচারের মুখোমুখি না হতে হয়, তাদের যাতে কোন রকমের জবাবদিহিতার জায়গায় না আসতে হয়, বা তাদের যে ধরনের সামনে ভবিষ্যৎ রয়েছে সেইটা ফেস করতে না হয়, সে কারণে নানা ধরনের চেষ্টা তারা করবে। আর একটা কথা আমি একটু অন্যভাবে বলতে চাই, সেটা হচ্ছে দীর্ঘ 15-20 বছর ধরে বাংলাদেশে যেটা ষড়যন্ত্রের রাজনীতি এর কথা বলা হয়, একটি ঘটনা ঘটলেই, আওয়ামী লীগও দেখেছি আমরা, যে কোনো একটা ঘটনা ঘটুক, ছাত্ররা একটা আন্দোলন করুক, সরকারি কর্মচারীরা আন্দোলন করুক, এমনকি একটা অ্যাক্সিডেন্টও যদি হতো সেটাকেও তারা বিএনপির ষড়যন্ত্র বলতো। আবার এই সরকার ক্ষমতায় আসার পরে আমরা দেখলাম আনসাররা রাস্তায় নামছে তাদের দাবি নিয়ে, নার্সরা রাস্তায় নামছে তাদের দাবি নিয়ে, রিক্সা শ্রমিকরা রাস্তায় নামছে তাদের দাবি নিয়ে। সরকার কোনো না কোনো ভাবে বলছে যে এটা আওয়ামী লীগের একটা অংশ করছে বা আওয়ামী লীগ এটার পেছনে ইন্ধন দিচ্ছে। রাজনৈতিক দল হিসাবে সে যেভাবে লুটপাট নৈরাজ্য তৈরি করেছে, এই বিষয়টিকে খুব একটা অভাবনীয় বা মানে পরিকল্পনার বাইরে বলবো আমি, সেটা না, সেটা হতেই পারে। সরকারের দায়িত্বটা হচ্ছে লুটপাটের টাকাটাকে উদ্ধার করে যাতে এটাকে অপব্যবহার না করতে পারে সেটা করার। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এই 3 মাসও আমরা দেখলাম যে সেটার কোনো কার্যকর পদক্ষেপ সরকার গঠন করছে না। অবশ্যই এটি একটি দীর্ঘতর প্রসেস। আমাদের প্রত্যাশা সবারই যে নতুন বাংলাদেশ গড়ার পথে অন্তর্বর্তী সরকার এই ধরনের পদক্ষেপগুলো নিবে। আমি একটু আব্দুল কাদের জিলানী আপনার কাছে বিরতিতে যাবার আগে ছোট্ট করে এই বিষয়েই জানতে চাই যে এই যে লুটের টাকা ফেরত নিয়ে আসার কথা বলা হচ্ছে, বা মানে লুটের টাকা দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার যে অভিযোগ প্রধান উপদেষ্টা করেছেন, এই প্রেক্ষাপটে আসলে মানে সাধারণ মানুষ কি প্রত্যাশা করতে পারে? আসলে এটা অবশ্যই খুব দ্রুত করা উচিত, যেটি আমাদের দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। এই টাকাটি একটি
কমিশন গঠন করে দ্রুত টাকাটা নিয়ে আসলে আমাদের যে অর্থনৈতিক যে ঘাটতিটা পূরণ করা সম্ভব হবে, এবং তারা বিদেশে বসে বিভিন্ন দেশে পর্যাপ্ত পরিমাণ টাকা লুটপাট করে সেই টাকা দিয়ে বাংলাদেশে একটি অশান্তিকর পরিস্থিতি সৃষ্টি করার জন্য, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, অন্তর্বর্তীকালীন সরকারকে একটি বেকায়দায় ফেলানোর জন্য তারা লিপ্ত হয়ে আছে। এবং আমাদের যেটা করতে হবে সেটা হলো কি, এই বিদেশি যে টাকাগুলো বিভিন্ন ভাবে তারা দুর্নীতি করে পাঠিয়েছে, দুর্নীতিগ্রস্তের মাধ্যমে, বিভিন্ন হুন্ডির মাধ্যমে, সেই টাকাগুলো ফেরত নিয়ে আসতে হবে, নিয়ে এসে আমাদের দেশে পর্যাপ্তভাবে কাজে লাগাইতে হবে, এবং সেটি খুব দ্রুত করা সম্ভব। আজকে 3টি মাস হয়ে গেল, 3টি মাসেই কিন্তু এই সরকার সেই পদক্ষেপটি গ্রহণ করেনি। আমার তো মনে হয় সরকার শপথ নেওয়ার পরেই প্রথমেই আগে এটি করা উচিত ছিল, যেহেতু আমাদের অর্থনৈতিক অবস্থা দেশের খুব ভয়ঙ্কর অবস্থা। বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠানগুলো খালি। আজকে ব্যাংকগুলোতে গেলে বিভিন্ন বড় বড় ব্যবসায়ীরা গিয়ে ঘন্টার পর ঘন্টা ধর্ণা ধরে আছে, তাদের কাছে কোনো লিকুইড মানি নেই। তো এই টাকা পয়সাগুলো নিয়ে আসার জন্য আমাদের বর্তমান সরকারের যেটা করণীয় সেটা হলো কি, বিদেশে যে টাকাগুলো পাঠিয়েছে খুব দ্রুততম সেই সব দেশের সঙ্গে লিয়াজো মেনটেন করে বাংলাদেশের অর্থগুলো ফেরত নিয়ে জি, আসা। আব্দুল কাদের জিলানী, আপনি যথার্থই বলেছেন, এবং আমাদের সবারই সেই প্রত্যাশা যে সেই লক্ষ্যে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার সুস্পষ্ট পদক্ষেপ নেবে। আপনারা দুজনই আমার সঙ্গেই থাকুন, আমরা একটি ছোট বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে এসে আলোচনায় আরো এগিয়ে নিব। দর্শক, সময় হলো ছোট্ট একটি বিরতি নিয়ে আর আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনারা সঙ্গেই থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। ফিরে এলাম বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে TBN 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে যথারীতি আমি রয়েছি রিজওয়ান কাদের, এবং আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক লুনা নূর এবং বাংলাদেশ শ্রমজীবী পার্টি BSPর সভাপতি আব্দুল কাদের জিলানী। আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। এবং আমরা যেই বিষয়টি আলোচনা করছিলাম, আমি একটু প্রেক্ষাপট একটু বদলে নিতে চাচ্ছি আলোচনা। সেটা হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজয় দিবসে একটি ফেসবুক পোস্ট করেছেন। সেই ফেসবুক পোস্ট নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে। তিনি সেই পোস্টে মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ হিসেবে তুলে ধরেছেন, অথচ পুরো পোস্টে তিনি একবারও বাংলাদেশের নাম উল্লেখই করেননি। এই বিষয়টি নিয়ে আমি একটু মোহাম্মদ আব্দুল কাদের জিলানী, আপনার প্রতিক্রিয়া জানতে চাইব যে বাংলাদেশকে অস্বীকার করে এই ধরনের পোস্ট দেওয়ার পেছনে ভারতের প্রধানমন্ত্রীর কি ধরনের আসলে এই বার্তা থাকতে পারে? ধন্যবাদ। আসলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বিগত সরকারে ছিলেন সাবেক খুনি হাসিনা, এই খুনি হাসিনার সঙ্গে যখন বাংলাদেশে বিভিন্নভাবে আমাদের সুফলতার দিকে রাষ্ট্র যাচ্ছিল, তখন ওই খুনি হাসিনার সঙ্গে উনি বাড়তিবার বিভিন্নভাবে লিয়াজো করে বাংলাদেশের ভূখণ্ড, বাংলাদেশের মানচিত্রটাকে উনি মানে কিভাবে বিপদে ফেলবে সেটা নিয়ে উনি লিপ্ত ছিলেন। কে? সাবেক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর মাননীয় যে বিগত যে প্রধানমন্ত্রী ছিলেন খুনি শেখ হাসিনা, এই শেখ হাসিনার সঙ্গে উনি যে বাংলাদেশের যেন কোনোভাবেই বাংলাদেশটা যেন উচ্চতর বিশ্বের দরবারে সুনামর্জিত না হয়, বাংলাদেশে যেন উন্নয়ন অবকাঠামো না হয়, বিভিন্ন কুষড়যন্ত্রের মধ্যেই নরেন্দ্র মোদী ছিলেন। এবং নরেন্দ্র মোদী বাংলাদেশকে নিয়ে যতটুকু যাই করেছেন, ওনাদের দেশের স্বার্থে, ভারতের স্বার্থে শেখ হাসিনার সঙ্গে বিভিন্নভাবে চুক্তিবদ্ধ করেছে, যা গোপনীয়ভাবে বিভিন্ন কার্যক্রম করেছে, যেটি আমাদের বাঙালি জাতির আমাদের যে জনগণ 18-20 কোটি জনগণ, সেই জনগণকে যেন কোনোভাবেই সুন্দরভাবে যে একটা রাষ্ট্রের যে একটা সফলতা সেটি যেন না আসে, এই কুষড়যন্ত্রের মধ্যেই নরেন্দ্র মোদী ছিলেন বারটিবার। এবং নরেন্দ্র মোদীর সঙ্গে যে খুনি হাসিনা যে লিয়াজো করে বিভিন্ন চুক্তিবদ্ধগুলো করেছে, আজকে দেখেন উনি ক্ষমতায় নেই, সাবেক রাষ্ট্রের যিনি চালিয়েছেন উনি আজকে ক্ষমতায় নেই। উনি ক্ষমতায় না থেকে সেই নরেন্দ্র মোদীর কাছে হাজির হয়েছে যে আমাকে আশ্রয় দিন, বা নরেন্দ্র মোদী তাকে আশ্রয় দিয়েছে। একজনের সাথে খুব ডিপলি সম্পর্ক বা বন্ধুত্ব না থাকলে কিন্তু কেউ কোনো রাষ্ট্রের প্রধানকে আরেকটি রাষ্ট্র প্রধান কি আশ্রয় দেয় না। নিশ্চয়ই এমন কোনো স্বার্থ আছে নরেন্দ্র মোদীর, যে কারণে আমাদের খুনি হাসিনাকে উনি আশ্রয় দিয়েছে।
ভারতের মতো জায়গায়। এবং ভারতের যে জনগণ বিভিন্নভাবে যে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা যে বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছে, যে বিভিন্ন ধরনের কুকর্মগুলো চালিয়েছে, খুন গুম করিয়েছে, এগুলা সবকিছুকে তিনি ওই ভারতের মানে পরামর্শে, এবং ভারতের জনগণ তারা বারবার করে বলতেছে যে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের নরেন্দ্র মোদী, তার কেন এত দায়িত্ব, কেন এত দায়ভার, কেন তার কিসের স্বার্থে একটি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যিনি খুনি তাকে ভারতের মতো জায়গায় আশ্রয় দিতে হবে। আমার মনে হয় বিশাল একটি স্বার্থ আছে মোদির। এই কারণে মোদিজি তার বান্ধবী বলেন আর রাষ্ট্রপ্রধান হিসেবে বলেন, আর কোনো মানে সুযোগ নিয়েছে ইতিপূর্বে, সেই সুযোগের প্রতিদান হিসেবে সাবেক প্রধানমন্ত্রী খুনি হাসিনাকে তার রাষ্ট্রে আশ্রয় দান করেছে। জি, আপনি যথার্থই বলেছেন। আমি একটু লুনানুর আপনার কাছ থেকে এই একই প্রসঙ্গে জানতে চাইবো, আসলে যেই একটি ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের বিজয় দিবসে তার ফেসবুক পোস্ট করেছেন, সেটিতে যেই বার্তা দিয়েছেন সেখানে তিনি বাংলাদেশের নামই উল্লেখ করেননি, তো এটিকে ভারতের বিজয় বলে তিনি উল্লেখ করেছেন। তো এই পরিস্থিতিতে ভারত তো প্রতিবেশী দেশ হিসেবে অনেক শক্তিশালী দেশ, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক বাংলাদেশের স্বার্থে হলেও মানে নিজেদের স্বার্থে হলেও এটি আসলে খুবই স্পর্শকাতর একটি সম্পর্ক। আপনার কি মনে হয় অন্তর্বর্তী সরকারের এই বিষয়গুলো নিয়ে কি ভূমিকা হওয়া উচিত, বা আগামীতে রাষ্ট্র গঠনের মানে গণতান্ত্রিক সরকারও যদি প্রতিষ্ঠিত হয় সেক্ষেত্রে ভারতের সাথে আমাদের সম্পর্কটা কোন দিকে যাওয়া উচিত বা কি করণীয় বাংলাদেশের? লুনানুর, আপনার মাইক্রোফোনটা একটু অন করলে আমরা হয়তো সাউন্ড পাবো। জি, প্রথমত হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর উনি ফেসবুক পোস্টে যে পোস্টটা দিয়েছেন, আমিও বাংলাদেশে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা দেখেছি, মানে প্রতিক্রিয়াগুলো দেখেছি। আমি আসলে ফেসবুক পোস্টটা দেখার মানে করার সুযোগ পাইনি ওভাবে, যেভাবে আমরা দেখতে পারি সেভাবে এটার প্রতিক্রিয়াগুলো। যে ভারতের একটি অংশকে উল্লেখ করে উনি বলেছেন যে সেই অংশে যে যুদ্ধ হচ্ছে এটি আমি প্রথমতই বলবো যেটি খুবই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, এবং আমি এটা তীব্র প্রতিবাদ জানাতে চাই, এবং বাংলাদেশের জনগণ নিশ্চয়ই এটি মানে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের সম্পর্ক একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে প্রতিবেশী দেশ হিসাবে ভারতের জনগণ, বিশেষ করে কলকাতায় এবং ত্রিপুরার জনগণ আমাদের প্রতি যে সহমর্মিতা দেখিয়েছে, সেই সময় সরকার তার প্রতি আমরা সবসময় কৃতজ্ঞতা জানাই। অঞ্চলের একটি বড় দেশ হিসাবে তার যে বিষয়টি, সে হচ্ছে সর্বক্ষেত্রে সে পররাষ্ট্রনীতির সকল শিষ্টাচার ভঙ্গ করে আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে সে হস্তক্ষেপ করছে। এই বিষয়ে আপনাকে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে যে ভারতে এখন কারা ক্ষমতায় রয়েছে। ভারতে এখন ক্ষমতায় রয়েছে হিন্দুত্ববাদী একটি মৌলবাদী দল, মোদীর দল, যারা হচ্ছে একটি মৌলবাদী সাম্প্রদায়িক দল, এবং ধর্মীয় উন্মাদনা তৈরির মধ্য দিয়েই তারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে এবং তাদের ক্ষমতাকে ধরে রাখতে চাচ্ছে। সেই ক্ষেত্রে বাংলাদেশের এখনকার এই পরিস্থিতিটাকে, যেহেতু আমাদের দেশে ধর্মীয় সম্প্রদায়, হিন্দু সম্প্রদায় এবং মধ্যে ভারতের জনগণের সাথে একটা অন্য ধরনের সম্পর্কের কথা বলা হয়, বা আমাদের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে হিন্দু সম্প্রদায়কে এখানে বিবেচনা করে নানা ধরনের নির্যাতন নিপীড়ন হয়, সেটা ভারতের সরকারের সবসময় একটা কনসার্নের বিষয় থাকে বলে তারা মনে করে। তো সেই বিবেচনায় বাংলাদেশের মানুষের মধ্যে বিভেদটা তৈরি করে রাখা, বাংলাদেশের মানুষের ভেতরে নানা ধরনের অনৈক্য তৈরি করে রাখা, হুমকি দিয়ে মানুষের ভেতরে ভয় ভীতি তৈরি করে রাখার মধ্য দিয়ে সে তার দেশে তার ক্ষমতাকে কনসলিডেট করার চেষ্টা করছে, এবং এটি খুবই ন্যাক্কারজনক একটি ঘটনা। সে তার দলের রাজনৈতিক কৌশলকে ব্যবহার মানে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ইন্টারফেয়ার করে, বাংলাদেশের সরকারের অত্যন্ত শক্তভাবে, হতে পারে আমরা ভৌগোলিকভাবে ছোট, হতে পারে আমরা অর্থনৈতিকভাবে তাদের চেয়ে দুর্বল দেশ, বা আমাদের এক ধরনের আঞ্চলিক নির্ভরশীলতা রয়েছে, আমাদের পাশের দেশগুলো আমাদের একদম বর্ডারের দেশ, মানে সবচেয়ে নিকটতম বর্ডারের দেশ, আমরা পরস্পর আমাদের সেই সকল নিরাপত্তার বিবেচনা রয়েছে, পারস্পরিক সম্পর্কের কথা রয়েছে, আমাদের দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্কের বিষয় রয়েছে। কিন্তু এই সকল বিষয়কে বিবেচনায় রেখে বাংলাদেশ সরকারের উচিত আন্তর্জাতিকভাবে এটাকে মোকাবেলা করা, এবং ভারত সরকারের এই যে ন্যাক্কারজনক ইন্টারফারেন্স এবং এই মন্তব্য, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধকে
সে যেভাবে অপমান করলো, আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। তখন তো মোদির দল কিন্তু আমাদের মুক্তিযুদ্ধে তেমন যে আমাদের পক্ষে দাঁড়িয়েছে, আমাদের সাথে ছিল, সেটা কিন্তু না, প্রেক্ষিতটা একদম ভিন্ন ছিল। কিন্তু ভারতের জনগণের সমর্থন ছিল, আমরা সেটার প্রতি এখন কৃতজ্ঞতা জানাতে চাই। এবং আরেকটি কথা আমি বলতে চাই, এই যে লড়াইটা বর্তমান সময়ে শুরু হয়েছে, এটা দুটি দেশের শাসক শ্রেণীর যার যার ক্ষমতাকে কুক্ষিগত করার বা ক্ষমতাকে মানে কনসেন্ট্রেট করার জন্য তাদের একটা লড়াই আমি মনে করি। এবং এটা খুবই বাজেভাবে তারা এটা ব্যবহার করছে, যেটা আমাদের দুই দেশের জনগণের মধ্যে একটা দূরত্ব তৈরি করছে, যেটা আসলে আমাদের জন্য আহ সুদূর প্রসারী ভালো ফল বয়ে আনবে না বলে আমি। এই প্রসঙ্গেই গত 15 বছরে ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে যেই ধরনের মানে এক ধরনের সমঝোতাই বলা যায় করা হয়েছিল, সেটি থেকে কিন্তু অনেকটাই অন্তর্বর্তী সরকার শুরু থেকেই বেরিয়ে এসেছে। অন্তর্বর্তী সরকার প্রধান কিন্তু ভারত প্রশ্নে তিনি বেশ শক্ত অবস্থানেই রয়েছেন। সেক্ষেত্রে এটির কোনো নেতিবাচক প্রভাব বাংলাদেশকে মুখোমুখি হতে হবে কিনা, লুনানুর, আপনি কি মনে করেন? আপনি যেটা বললেন যে কূটনৈতিক সম্পর্ক গত 15 বছর ধরে যেটা আওয়ামী লীগ সরকার যেটা মেনটেন করে আসছিল, নিশ্চয়ই সেটি আসলে আমাদের জন্য খুব একটা সুখকর বা বাংলাদেশের জনগণের জন্য ভালো বিষয় না আর কি। হ্যাঁ, কিন্তু এই ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে যেভাবে আপনি শক্ত বললেন, আমি সেটাও বলতে একমত। ভারতের সাথে আমাদের লড়াইটা হবে ন্যায্য ন্যায্য হিস্যার বিষয়। তার কাছ থেকে আমার যে অপ্রাপ্তিগুলো রয়েছে, পানি চুক্তি বন্টন বলেন, বর্ডারের সমস্যা, নিরাপত্তার কথা বলেন, অর্থনৈতিক বিষয় বলেন, সেই বিষয়গুলো কিন্তু সমাধান হচ্ছে না, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করছে না। আপনি কাম্পাল চুক্তির কথা বলেন, আপনি অন্য বিষয় বলেন, সেগুলো নিয়ে অন্তর্বর্তী সরকারের আপনি কোনো পদক্ষেপ দেখবেন না। আপনি দেখবেন যে আমাদের এই দুই দেশেরই সরকারের উত্তেজনাটা একদম ধর্মীয়। সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে না, ভারত উস্কানি দিচ্ছে, ভারত এই কথা বলছে এবং ভারতের গণমাধ্যম উস্কানি দিচ্ছে। এই বিষয় একদম মূল পয়েন্ট, যেটা বাংলাদেশের মানুষের ন্যায্য অধিকারের যেটা বিষয় রয়েছে, একটি প্রতিবেশী দেশ হিসাবে, স্বাধীন রাষ্ট্র হিসাবে আমার যে সমান একটি স্ট্যাটাস পাওয়ার যে একটা অধিকার রয়েছে, সেই আলোচনাটা কিন্তু সরকার শুরু করে, এই আলোচনা শুরু করেনি। আপনি দেখেন পুরনো যে চুক্তিগুলো রয়েছে সেই চুক্তিগুলো বাতিল করা, আমরা আদানির সাথে বিদ্যুৎ আদান প্রদানের যে বিষয় রয়েছে সেটি আলোচনা শুরু করা, বা পানি বন্টনের চুক্তি আলোচনা শুরু করা, সেগুলোর কোনো পদক্ষেপ কিন্তু নিচ্ছে না। অতীতের সরকারের মতোই অবস্থান। বরং আমি বলবো যে ধর্মীয় উত্তেজনা, মানে সংখ্যালঘু নির্যাতনকে ইস্যু করে একটা ধর্মীয় উত্তেজনা তৈরি করা এবং দুই দেশের জনগণের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা দুই দেশের সরকার করছে। সেই ক্ষেত্রে আমি সরকারকে অনুরোধ জানাবো, বাংলাদেশের মানুষের যে ন্যায্য হিস্যার বিষয় রয়েছে সেই পয়েন্টগুলো আপনারা বিভিন্ন চুক্তি বাতিলের কথা বলেন, আপনারা পণ্য বর্জনের কথা বলেন, আপনারা রামপাল চুক্তি বাতিল করেন, যেটা বাংলাদেশের জন্য অত্যন্ত ক্ষতিকর, সেটির পদক্ষেপ তো আপনারা নিচ্ছেন না, তাই না? কাজী রাষ্ট্রকে হচ্ছে আসলে জনগণের চাহিদাটা বা গণতান্ত্রিক মনোভাবের হতে হবে। আমি যত বড়ই যথার্থই বলেছেন লুনানুর। আমি অন্য একটি প্রসঙ্গ নিয়ে আপনার কাছে আসবো, তবে তার আগে একটু মোহাম্মদ আব্দুল কাদের জিলানির কাছে যেতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জবাবদিহিমূলক সরকার এবং কার্যকর সংসদই পারে জনগণের রাজনৈতিক শক্তি রক্ষা করতে। অন্তর্বর্তী সরকার সে পথে হাঁটছে কিনা আপনার কি মনে হয়, আব্দুল কাদের জিলানি? খুব সম্ভবত আমাদের সংযোগে একটু সমস্যা হয়েছে, তবে আমরা অনুষ্ঠানটি চালিয়ে নিচ্ছি। সেটি হচ্ছে, আমরা আরো আজকের দিনে রাজনৈতিক বিভিন্ন দল যেসব কথাবার্তা বলেছেন সেগুলো নিয়ে কথা বলার আগে আমাদের সঙ্গে লুনানুর রয়েছেন। লুনানুর, আপনার সঙ্গে আমি এই বিষয়টাতেই একটু জানতে চাইবো যে বিএনপির চেয়ারপারসন বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন, সেটি কি একান্তই রাজনৈতিক বক্তব্য বলে আপনি মনে করেন, নাকি আসলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সেই পথে হাঁটছে কিনা যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পথে, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যও কি আসলে প্রাসঙ্গিক কিনা? প্রথমত হচ্ছে, আপনি কোন বক্তব্যটার কথা বলেছেন? তিনি বলেছেন যে জবাবদিহিমূলক সরকার এবং কার্যকর সংসদই পারে জনগণের রাজনৈতিক শক্তি রক্ষা করতে। তিনি আসলে গণতান্ত্রিক পথে নির্বাচনের দিকে এগিয়ে যেতে অন্তর্বর্তী সরকারকে চাচ্ছেন। মানে উনি কি মিন করে বলেছেন বা কি উদ্দেশ্যে বলেছেন সেটা আমি জানি না, সেটা বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে। তবে যে শব্দগুলো ব্যবহার করেছেন একদম কারেক্টলি ব্যবহার করেছেন।
মানে জবাবদিহিতামূলক সরকার বা সংসদীয় পদ্ধতি, এবং আমাদের এই মুহূর্তে আমার মনে হয় যে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের একটি মাত্র দাবি হচ্ছে, সেটি হচ্ছে যে অতি দ্রুত রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন দেয়। এবং আমরা যেটা দেখলাম যে ডক্টর ইউনূস উনি বলেছেন যে আগামী বছরের শেষের দিকে বা 26 সালের শুরুর দিকে হয়তো নির্বাচন হবে। এটি বাংলাদেশের মানুষের এখন এই মুহূর্তের একমাত্র দাবি। এবং এই যে সংস্কারের বিভিন্ন আলোচনা তারা তুলছেন এবং এই যে সংস্কারের বিভিন্ন কর্মসূচি তারা গ্রহণ করেছেন, আমরা আগেও বলেছি এবং এখনো বলতে চাই যে ন্যূনতম একটি গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত করার জন্য, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু সংস্কার করে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত অতি দ্রুত একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এবং সেই নির্বাচিত সরকার যদি জনগণের ভোটে সঠিকভাবে নির্বাচিত সরকার হয় এবং জনগণ যদি তাদেরকে রায় দেয়, তাহলেই জনগণের কাছে তাদের জবাবদিহিতার জায়গাটা পরিষ্কার থাকবে এবং জনগণের ক্ষমতায়নের মধ্য দিয়েই আসলে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা বা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। লুনা নূর, আরেকটি ছোট্ট প্রসঙ্গে আমি আপনার কাছে, ছোট প্রসঙ্গ না, প্রসঙ্গটি অনেক বড়, তবে আমি আপনার কাছে একটু ছোট করেই জানতে চাইবো। মহান বিজয় দিবসের আলোচনায় বঙ্গবন্ধুর জাদুঘর পোড়ানো নিয়ে কথা বলেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেছেন অতীতকে ভুলে গেলে বর্তমান যেমন নিপতিত হবে, ভবিষ্যৎ হবে অন্ধকার। আপনার মতামত জানতে চাই। একদম 5 আগস্ট 32 নম্বর সহ বাংলাদেশের অনেক মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ভাস্কর্য, স্মৃতিবিজড়িত স্থাপনাকে ভেঙে ফেলা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা তখনই তার তীব্র নিন্দা জানিয়েছি এবং আমরা একটি কথা খুব সুস্পষ্ট করে বলতে চাই, 24-এর ছাত্র গণ অভ্যুত্থান স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন, কিন্তু এটা মুক্তিযুদ্ধের বিরোধী কোনো। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল ছিল। আওয়ামী লীগের স্বৈরাচারী আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই হয়েছে, তাদের লুটপাট, তাদের নির্যাতনের বিরুদ্ধে লড়াই হয়েছে, কিন্তু তার মানে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে লড়াই হয়নি। এটি একটি বিষয়। সেকেন্ডলি আরেকটি বিষয় হচ্ছে যে 32 নম্বর শুধুমাত্র তো আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসা না, এটির সাথে বাঙালির স্বাধীনতা যুদ্ধের ইতিহাস জড়িত এবং এটি একটি ঐতিহাসিক জায়গা ছিল। আপনারা জানেন যে 75 সালে স্বাধীনতা বিরোধী চক্ররা এটির উপরে হামলা করে এই ইতিহাসকে ধ্বংস করার চেষ্টা করেছিল। এরপরে যারা ক্ষমতায় এসেছে তারা নিজেদের স্বার্থে হয়তো কিন্তু এটাকে সংরক্ষণ করার চেষ্টা করেছে। এই ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা হয়েছে এবং আমিও বলতে চাই, ইতিহাসকে যারা বিকৃত করতে চায় বা ইতিহাসকে যারা, অতীতকে যারা ভুলে যেতে চায়, বাংলাদেশ সৃষ্টির অঙ্গীকারকে যারা ভুলে যেতে চায়, তারা আসলে বাংলাদেশ না। আপনি একদম যথার্থ বলেছেন। আমি একটু মোহাম্মদ আব্দুল কাদের জিলানী, আপনার কাছে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এই বিষয়টাতেই একটু জানতে চাই যে আজকের দিনে পরিবর্তিত পরিস্থিতিতে 53 বছরের যে বিজয় দিবস উদযাপন, এই বিজয় দিবসে সাধারণ মানুষের পাশাপাশি জনপ্রতিনিধি হিসেবে আপনি কেমন বাংলাদেশ দেখতে চান? 53 বছরের যে আমাদের স্বাধীনতার যে স্বাদ, সেই স্বাদটি আসলে আমরা উপলব্ধি করতে পারিনি। আমাদের ভবিষ্যতের জন্য আমরা যে উপলব্ধি করতে পারবো, বর্তমান যে তরুণের রাজনীতি বা তরুণের নেতৃত্ব, আমরা 53 বছরে যেটা পারিনি, আমাদের হয়তো বা মনের আশা এবং জনগণের যে মনের যে ইচ্ছাটা প্রতিফলিত হবে এইবার, যে আগামীতে আমরা সুন্দরভাবে এই যে স্বাধীনতা, স্বাধীনভাবে চলা, নিজস্ব ভাবে যে আমাদের বাকরুদ্ধকর অবস্থা, যে আমরা ভয় ভীতি আতঙ্কে ছিলাম, সে আতঙ্ক থেকে বেরিয়ে আসা, একদম মুক্ত স্বাধীন মতো পাখির মতো দুই ডানায় উড়ে আমরা যখন যাকে ইচ্ছা আমাদের প্রতিবাদ করতে পারবো, আমাদের ন্যায্য হিস্সা, আমাদের ন্যায্য বিচার পাবো, আমরা সুশাসন প্রতিষ্ঠা করব, আমাদের সুসম্পর্ক মানুষের প্রতি, মানুষের যে সুসম্পর্ক, সেই সুসম্পর্কটা গ্রহণ করব। আমাদের বাংলাদেশ আগামীতে যেন অবশ্যই একটি খাত না বললেই নয়, এটি আমরা বিগত সরকারের আমলে যেটি দেখেছি সেটি হলো কাগজ কলমে আছে পুলিশ জনগণের বন্ধু। আমরা এই পুলিশ জনগণের বন্ধু, এটি বিগত 53 সালে যেটি কাগজ কলমে পড়ে এসেছি, এটি যেন
আসলে বাস্তবায়িত হয়। আব্দুল কাদের জিলানী, আমি আসলে আপনাকে থামাতে বাধ্য হচ্ছি সময় সংক্ষিপ্ততার কারণে। আর অবশ্যই অন্য একদিন আমরা আলোচনায় অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তবে আপনি যথার্থ অনেক কিছুই বলেছেন। লুনানুর, সম্পাদক কেন্দ্রীয় কমিটি সিপিবি, আপনাকে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়ে আপনার বিশেষজ্ঞ মতামত এবং পর্যবেক্ষণ পরামর্শ তুলে ধরার জন্য। এবং আব্দুল কাদের জিলানী, আপনাকেও অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শক, আলোচনায় বাংলাদেশে আজ এই পর্যন্তই। আবারও ফিরে আসবো বাংলাদেশের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে TVN 24 টেলিভিশনের নিয়মিত আলোচনায় বাংলাদেশে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশা জানিয়ে আলোচনায় বাংলাদেশের আজকের পর্ব থেকে আমি রিজওয়ান কাদের এখনই বিদায় নিচ্ছি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।